এটা ঠিক এবং এটা অনিবার্যভাবে ঠিক যে আমাদের রাজস্ব আয় বৃদ্ধি ব্যতিরেকে আমরা আসলে সত্যি উন্নয়নশীল বা উন্নয়নগামী কোনো কার্যক্রম বা বাজেট নিতে পারবো না। আমরা কিন্তু আসলে একটা প্যাচের ভিতরেই আছি। আমি যদি সত্যিই উন্নয়ন করতে চাই, আমি যদি সত্যিই 2026 সালের সেপ্টেম্বর মাসে যদি আমি গ্র্যাজুয়েটেড হতে চাই, তাহলে আমার একটি স্বনির্ভর স্বয়ংভর অর্থনীতির প্রয়োজন হবে। একটি উন্নয়ন বান্ধব বা বিনিয়োগ বান্ধব, বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগকে অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। কারণ তা না হলে পর, ওই সক্ষমতা অর্জন না করলে পর আমি কিন্তু ওই উন্নয়ন মানে গ্র্যাজুয়েশনে আমি কিন্তু একটা প্যাচের ভিতরে পড়ে যেতে পারি। সেই জন্যেই এবারের বাজেটটি, যেমনটি তিনি ডক্টর রহমান প্রকাশ্যে বলেছেন, এটার প্রেক্ষাপটটা ভিন্ন। এটা একটি আন্দোলনের একটা বিরাট একটা পরিবর্তনের ভিতর দিয়েই এবছরের এই বাজেটটি দেওয়া হচ্ছে। এখানে দুটো জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যে বিগত অর্থ বছরটি অর্থাৎ চলতি অর্থ বছরটির পুরোটাই কিন্তু এই পরিবর্তিত সরকারের সময়ের, এবং তার আগের 2 মাস অর্থাৎ আগস্টের আগের 2 মাস অর্থাৎ জুলাই মাস থেকেই কিন্তু আসলে একটা জটিলতার ভিতরে এটা ছিল। কিন্তু আমরা যদি দেখি যে পরবর্তীকালে যে সরকার বা বর্তমানে যে অবস্থা আছে, সেখানে ওই চলতি বাজেটের উপরে খুব বেশি আনুষ্ঠানিকভাবে কোনো পরিবর্তন বা কোনো কিছুতে যাওয়া হয়নি। ওই বড় বড় প্রকল্পগুলোর হয়তো কিছু ব্যয় কমানো হয়েছে বা কিছু জায়গায় একটু স্লো যাওয়া হচ্ছে নানান কারণে, এছাড়া কিন্তু কোনো কাঠামোগত কোনো বড় পরিবর্তন করা হয়নি। সেই বাজেটের অনুমান বা হিসাবকে ধরেই আগামী বাজেটের যে প্রাক্কলনটি করা হচ্ছে, সেখানে আমরা আপাতত দেখতে পাচ্ছি 793 কোটি টাকা মনে হচ্ছে কম, কিন্তু এটা যদি আমি রিভাইজড বাজেটের সাথে তুলনা করি, তাহলে কিন্তু এটা আরও অন্য ধরনের পিকচার দেয়। এটা ঠিক যে আমাকে এমন বাজেট করতে হবে, সেটার ওই 3টে উদ্দেশ্য। একটা হচ্ছে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যে সময়টা, সেইটাতে যে প্রত্যাশাগুলো জেগেছে, সেই প্রত্যাশাগুলোর একটা পূরণ। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে, আমি প্রথমেই জোর দেব বেসরকারি বিনিয়োগকে শক্তিশালী করা ছাড়া মানে এই পরিস্থিতির উত্তরণ সম্ভব হয় না। সুতরাং বেসরকারি বিনিয়োগকে অনুকূল পরিবেশ দেওয়া, এবং তৃতীয়ত হচ্ছে যে বৈশ্বিক পরিস্থিতি এবং সেগুলোর সাথে মিল তাল রেখেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এই বাজেটটি করতে হচ্ছে আর কি। এখানেই এই জন্যেই রাজস্ব খাতের বিষয়টি এসে গেছে। রাজস্ব খাতের বিষয়ে যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে, এবং তার কিন্তু মূল লক্ষ্য 5টা ছিল। সেই 5টার ভিতরে এই যে পৃথকীকরণ করা হবে, এটা কিন্তু একটা জাস্ট সাইড ইস্যু। আমরা পৃথকীকরণের সাইড ইস্যুটার উপরে একটা রিপোর্ট দিয়েছি, কিন্তু সেইটাই প্রচলন করতে যেই আমরা দেখতে পাচ্ছি যে বিরাট ধরনের হয়েছে। আমরা কিন্তু আসল রিপোর্ট এখনো দেই নাই, এবং যে আসল রিপোর্টের মুখ্য কাজই হচ্ছে কোথায় 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 সংস্কার সত্যিই প্রয়োজন, করের হিসাবায়ন থেকে শুরু করে। ডক্টর রহমান খুব সুন্দর বলেছেন যে যারা এক্সিস্টিং দিচ্ছে শুধু তাদের উপরই চাপটা পড়ছে, এবং অন্যদেরকে কর জালে আনা হচ্ছে না, যাচ্ছে না, নিচ্ছেন না। আমার কর জিডিপি রেশিওটা প্রচণ্ডভাবে একটি তলানীতি পড়ে আছে, অনেক নিচু হারে পড়ে আছে। এই পরিস্থিতির থেকেই আমরা কমিটিকে আমাদের যে টিওয়ার দেওয়া হয়েছে, সেখানে আমরা মূলত জোর দিয়েছি 3টা বিষয়। একটা জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করা, যাতে কর ডিপার্টমেন্ট যেন সকলের সাথে সম আচরণ বা ট্যাক্স জাস্টিসটা নিয়ন্ত্রণ করে। দুই হচ্ছে ব্যবসাকে যেন উদ্বুদ্ধ করতে পারে, বাধা দেওয়া না। ব্যবসাকে উদ্বুদ্ধ না করতে পারলে যে শুল্ক নীতি আমি করি না কেন, কর নীতি না করি না কেন, ওটা কিন্তু রাউন্ড অ্যাবাউট হয়ে আমি বাধাগ্রস্তই হব। অর্থাৎ উনি যদি না দাঁড়াতে পারেন, ওনার যদি অ্যাক্টিভিটি না থাকে, তাহলে আমি রেভিনিউ কোত্থেকে পাবো? আপনি হয়তো একটা বড় ব্যবসায়ী কোম্পানিকে তার অনেক অনিয়মের জন্যই বলছেন যে আমি ব্যবসা বন্ধ করে দিলাম, কথার কথা বলছি। তো ব্যবসা বন্ধ করে দিলে ওনার যে উৎপাদনটা হতো, ওনার ওখানে যে লোকবল আছে, তারা যদি না দাঁড়াতে পারে, না হতে পারে, তাহলে কিন্তু এটা এনাবলিং এনভায়রনমেন্টে আসবে না। তো সুতরাং দ্বিতীয় উদ্দেশ্যটা থাকবে রাজস্ব আহরণের, যে ব্যবসা বান্ধব অর্থাৎ অর্থনীতি চলনশীল থাকে। অর্থনীতি চলনশীল থাকলেই কিন্তু আমি রেভিনিউ পাবো, অর্থনীতিকে বন্ধ করে দিলে কিন্তু আমি রেভিনিউ পাবো না। এখানে একটা ডিকোটমি বেশ সিরিয়াসলি কাজ করছে, সেটা করা
দ্বিতীয় উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্য, আমাদের এই কমিটির আমরা যে বিনিয়োগের এগুলো দিচ্ছি, সেগুলো দিচ্ছি যেন এটা পার্টিসিপেটরি হয়, অর্থাৎ যে সিদ্ধান্ত দিচ্ছি, যেটা বলছি, সংস্কার করছি, আমরা খুব শীঘ্রই আমাদের মূল রিপোর্টটা আমরা প্রাইভেট সেক্টরের সাথে, মানে আমাদের করদাতাদের সাথে, এমনকি এনবিআরকেও আমরা একটা স্টেক হোল্ডার মনে করি, যারা এটা বাস্তবায়ন করবেন তাদের সাথে আমরা শেয়ার করব, করে আলোচনার ভিত্তিতে আমরা যাব। আমি আশা করি যে ওই আমাদের যে সংস্কারের যে প্রস্তাব বা সুপারিশ, সেগুলো সকল পক্ষ ভালো করে দেখে শুনে যদি এটা গ্রহণ করেন বা করতে পারেন, প্রয়োগ করতে পারেন, তাহলে এই বছরে না হলেও অতীতে সুদূর মানে কয়েক বছরের মধ্যে আমরা একটি এনাবলিং কর আহরণ, রাজস্ব এবং ওটাকে সামগ্রিকভাবে অর্থনীতিতে একটা ফলবান, একটা প্রবৃদ্ধিমান একটা প্রভাব ফেলতে সক্ষম হবে।